আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীর 5 হাসপাতালে টিকা কার্যক্রম শুরু, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গুজব না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা। এবং দুদকের মামলায় সাজা থেকে অব্যাহতি পেলেন কামরুল, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে আমি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর 5 হাসপাতালে করোনার টিকাদান শুরু হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়াও টিকা নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও বিএসএমএমইউ উপাচার্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঈদের মতো আনন্দমুখর পরিবেশে টিকাদান চলছে। এখনও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ। বছর শুরুতে এই প্রশিক্ষণে অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কনভেনশন সেন্টারে টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুথগুলো ঘুরে দেখেন তিনি। পরে মন্ত্রী বলেন, আনন্দমুখর পরিবেশে চলছে টিকা কার্যক্রম। এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি জানান মন্ত্রী। আহ্বান জানান গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেয়ার জন্য। যেভাবে ঈদ হয়, ঈদের সময় ঠিক এই ধরনের আনন্দ ঘন পরিবেশে টিকাটা নেওয়া হচ্ছে। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এই টিকা নিয়ে যাতে কোনো রকমের গুজব না ছড়ানো হয়। যারা অ্যাপ নিবন্ধন করতে পারবেন না তাদের কেন্দ্রে এসে টিকা দেওয়ার কথা বলেন মন্ত্রী। সকল জল্পনা কল্পনা দূর করে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এবং স্বাস্থ্য সচিব এম এ মান্নান করোনার ভ্যাকসিন নেন। ক্যান্সার সহ অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীদের টিকা না নেয়ার পরামর্শ দেন বিএসএমএমইউ উপাচার্য। ক্যান্সারে আক্রান্ত মনে করেন তাদেরকে, এবং যাদের মনে করেন আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, যাদের কিডনি এন্ড স্টেজ কিডনি ফেলিওর বলে আমরা, সেগুলো যদি থাকে সেগুলোকে একটু টিকা থেকে বিরত রাখা উচিত। করোনার টিকা নেওয়া শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে, তাই মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে টিকা নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গোষ্ঠী অপপ্রচার করছে, গুজব তৈরি করছে। তারা বলছে মন্ত্রীরা কেন নিচ্ছে না, মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক, সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে, এরকম কেন একটা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সেই কারণেই সম্মতিপত্রে টিকার যে কার্ড সেটাতে সই করেছি এবং আপনাদের সামনে আমি টিকা গ্রহণ করেছি। টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয় নাই। সুরক্ষা অ্যাপ নিবন্ধন কার্যক্রম ঠিকভাবে চলছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। এখন যারা 55 বছর বয়সের উপরে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন ওপেন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকাদান কেন্দ্রে করোনার ভ্যাকসিন নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এটা ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল। তাদের এই অপপ্রচারকে খণ্ডন করার জন্য আমরা যারা দায়িত্বশীল পদে আছি সেজন্য আমরা আগ বাড়িয়ে টিকা নিচ্ছি, যেন মানুষের মাঝে কোনো ভীতি না কাজ করে। সবকিছু ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। ভ্যাকসিনটা নিয়ে যাতে কোনো নেগেটিভ কথা কেউ না বলে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, তবে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়। আলোচনার মাধ্যমে বাংলাদেশে আশ্রিত 10 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। সামরিক বাহিনীর গ্রাজুয়েশন সেরিমনিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ।
বছর শুরুতে এই প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাজুয়েশন সেরিমনিতে সনদপত্র বিতরণের অনুমতি দেন প্রধানমন্ত্রী। সফল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করলাম। বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন সরকার প্রধান। আমার বিশ্বাস এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। কারণ এটা মনে রাখতে হবে, পৃথিবীটা এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ এককভাবে চলতে পারে, সবাইকে নিয়েই চলতে হয়। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে জড়ায়নি বাংলাদেশ। রোহিঙ্গা আশ্রয়ন ও পুনর্বাসনে সরকারের অবস্থানও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো, কিন্তু তারপরেও তাদের নাগরিকদের তারা ফেরত নেবে, সেটা আমরা চাই। এতগুলি বাস্তুচ্যুত মানুষ যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে 2041-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। 41-এর বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আর সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আজকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কাজ করবেন তারা আমার সেই 41-এর সৈনিক হিসেবেই কাজ করবেন এবং দেশকে যেন সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়, সেদিকেই লক্ষ্য রাখবেন। সশস্ত্র বাহিনীকে বিশ্বমানে পৌঁছতে সরকারের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। হয়তো চিরদিন থাকবো না, কিন্তু পরিকল্পনাটা দিয়ে যাচ্ছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফায় উখিয়া টেকনাফের শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে সড়ক পথে চট্টগ্রাম পৌঁছেছে আরও 9 শতাধিক রোহিঙ্গা। দুপুর 12:30টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 16টি বাসে তারা রওনা হয়। আজ চট্টগ্রামে তাদের নৌবাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে। আগামীকাল কর্ণফুলী নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। কর্মকর্তারা জানান, যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এর আগে 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যান 1804 জন রোহিঙ্গা। অবশেষে সাজা থেকে অব্যাহতি পেলেন নিরপরাধ কামরুল ইসলাম। দুদকের তদন্তের ভুলে জালিয়াতির মামলায় 5 বছর জেল হয় কামরুলের। সেই সাজা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওই মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মফির রহমানের রিপোর্ট। 18 বছর আগে এসএসসির ভুয়া নম্বর ও প্রশংসাপত্র তৈরি করে মাইজদি পাবলিক কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির অভিযোগে কামরুলের বিরুদ্ধে মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো। ওই মামলায় তাকে 5 বছর জেল ও অর্থদণ্ড দেয় আদালত। এরপর মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য গত বছরের অক্টোবরে কামরুল ইসলাম রিট আবেদন করেন। আবেদনে যুক্ত প্রত্যয়নপত্রে দেখা যায় তিনি নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার সার্ভিস বুক ও এসএসসি পাশের সনদ অনুসারে তিনি 1990 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেন। মামলার প্রতিবেদনে প্রকৃত আসামি মোহাম্মদ কামরুল ইসলাম দেশের বাইরে আছেন বলে উল্লেখ করা হয়। আর ঘটনার শিকার কামরুলের বয়স তখন ছিল 8 বছর। দুদকের আইনজীবী তাদের ভুল স্বীকার করেন, জানান ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে তা বিবেচনা করতে দুদকের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বিচারিক আদালতের রায়টা বাতিল করে দিল। বাতিল করে দিয়ে যেই ভদ্রলোক রিট পিটিশন করেছিলেন ওনাকে এখান থেকে অব্যাহতি দিয়ে দিলেন। উনি ব্যাকসুর খালাস পাবে প্লাস এবং পুরো মামলাটি পুনঃ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছে। ভুল তদন্ত শিকার কামরুলের সাজা বাতিল হওয়ার পাশাপাশি দায় থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানান তার আইনজীবী। রিট পিটিশনারের পক্ষে রায় দেওয়া হয়েছে। উনি রুলটা অ্যাবসলিউট করে যেই জাজমেন্টটা হয়েছে ফুল জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছেন। মিথ্যা রায় তার বিরুদ্ধে হয়েছে এবং এটা কয়েকজন ব্যক্তির ভুলের জন্য হয়েছে, এই কারণে অবশ্যই সে খুশি। নোয়াখালী হরিনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে 2006 সালে কামরুল এসএসসি পাশ করেন বলে প্রত্যয়নপত্রে উল্লেখ রয়েছে। দুদকের যেই কর্মকর্তা এই মামলার তদন্তের সাথে জড়িত ছিলেন
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতি সূচকে অপরিবর্তিত বাংলাদেশ, কার্যকর পদক্ষেপ না নিলে টেকসই হবে না অর্থনীতি, বলছে টিআইবি। অর্থ ও মানব পাচারের মামলা এমপি পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিল কুয়েতের আদালত। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ের কঠোর অবস্থান এবং নানা পদক্ষেপ থাকলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে স্কোর অপরিবর্তিত থাকলেও দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্বজুড়ে রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, গবেষক ও বিশ্লেষকদের ধারণার উপর ভিত্তি করে প্রতি বছরই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 12টি প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করে। নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের উন্নয়ন। 2020 সালে 180টি দেশের উপর পরিচালিত এই জরিপ অনুযায়ী বাংলাদেশের অবস্থান আগের বছরের মতোই 146তম এবং স্কোরও 100-র মধ্যে 26। দেশ হিসেবে তালিকার নিচের দিক থেকে আগের বছর অবস্থান ছিল 14তম। এবছর এই অবস্থান 12। এ তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে অবস্থান করছে শুধুমাত্র আফগানিস্তান। মূল যে তথ্যসূত্র সেখানেই যেহেতু আমাদের স্কোর কম হচ্ছে, যে ইন্ডেক্সগুলো বিভিন্নভাবে ফ্রিডম ইন্ডেক্স ফর এক্সাম্পল বা অন্যান্য যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে, পলিটিক্যাল ফ্রিডম ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স, এই ধরনের ইন্ডেক্সগুলো, এই ধরনের সূচকগুলোতে আমাদের পারফরমেন্স তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এই অবস্থানটা এইভাবে প্রণীত হচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের ঘোষণা আছে, তবে এর বাস্তবায়ন যথাযথ নয় বলে মত টিআইবির। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বড় দুর্নীতির বিচার ঝুলে থাকায় বাংলাদেশ কয়েক বছর ধরে এক জায়গায় আটকে আছে বলে জানিয়েছে সংস্থাটি। যে ঘোষণাটা দেওয়া হচ্ছে বা অঙ্গীকারটি করা হচ্ছে সেটি অঙ্গীকারের জায়গায় থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটিকে প্রয়োগ করার ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে এই ঘাটতির ফলে দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে অর্থনৈতিক অগ্রগতি টেকসই হবে না বলে সতর্ক করেছে টিআইবি। প্রতিষ্ঠানগুলো যে পলিটিসাইজেশন হয়েছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলো আর প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করাটা খুবই কঠিন। এগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম মতো অবস্থানে চলে গেছে। যে এই অবস্থানের পরিবর্তন করা লাগবে, এদেরকে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে ঢেলে সাজানো প্রয়োজন বলে আমরা মনে করি। এবারের তালিকায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত বা ব্যর্থ রাষ্ট্র। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ মানব পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম। আল কাবাস ও আল রায়ের খবরে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেদ আল জাররা সহ কুয়েতি 2 কর্মকর্তাকেও 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাপুল সহ দণ্ডিত প্রত্যেককে 19 লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেয়া হয়েছে। চট্টগ্রামকে আধুনিক নগরে পরিণত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে রেজাউল করিম চৌধুরী বিজয়ী হন 3.25 লাখ ভোটের ব্যবধানে। ইফরাজ নুরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামকে একটি আধুনিক নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। নতুন মেয়রের হাত ধরেই চট্টগ্রাম একটি আধুনিক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নগরবাসীর সুরে সুর মিলিয়ে আমিও নতুন যিনি মেয়র নির্বাচিত হয়েছেন ওনার কাছে প্রত্যাশা করব, এই নগরটা যেহেতু বন্দরনগর বাণিজ্যিক রাজধানী, প্রকৃতি প্রদত্ত একটা নান্দনিক শহর, এটা
এই শহরের যে সৌন্দর্য, যে অপরূপ যে সৌন্দর্য, সেটাকে পুনরুদ্ধার করা হোক। এর আগে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীক নৌকা, তিনি বেশি ভোট পাওয়ায় তাকে আমরা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। বুধবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 40টি সাধারণ এবং 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে 4 জন বিদ্রোহী প্রার্থী ছাড়া সব আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কৃষক আন্দোলন কঠোরভাবে দমন করবে ভারতের উত্তরপ্রদেশ, দিল্লির 2 সীমান্তে কড়া নিরাপত্তা। আমন্ত্রণ আবারও দেখছিলেন রাতের 21 সংবাদ। মাইক্রোক্রেডিট খাতের তথ্যের অসামঞ্জস্যতা দূর করলে সাফল্যের হার আরও বাড়বে। বৃহস্পতিবার মাইক্রোফিন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো আয়োজিত বিজনেস ফিন্যান্স ফর দ্য পুয়ার ইন বাংলাদেশ শীর্ষক এক ওয়েবিনারে এই কথা বলেন আলোচকরা। তারা বলেন, আনুষ্ঠানিক খাতেই ক্ষুদ্র ঋণ বিতরণ বেশি হয়, এতে করে বিচ্ছিন্ন সুবিধা থেকে বঞ্চিত হন ক্ষুদ্র উদ্যোক্তারা। তথ্যের এমন অসামঞ্জস্যতা দূর করতে মাইক্রোফিন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এখন জোরে সোরে কাজ করছে বলেও জানান বক্তারা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর 5 হাসপাতালে টিকা কার্যক্রম শুরু, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গুজব না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। রোহিঙ্গা ইস্যুতে অন্যায় করে যাচ্ছে মিয়ানমার, বললেন প্রধানমন্ত্রী, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা। এবং দুদকের মামলায় সাজা থেকে অব্যাহতি পেলেন কামরুল, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।